আজ কতদিন পর ও ফুপির বাড়িতে এসেছে সাফওয়ান আর সাফিনের সাথে। এরপর আর দেখা হয়নি। সাফিনের সাথে ফোনে মাঝে মাঝে কথা হলেও সাফওয়ানের সাথে এরপর আর কোনো কথা হয়নি। আর এরপর সাফওয়ান নিজের পড়াশোনার জন্য সিঙ্গাপুরে চলে যাওয়ার পর ওর সাথে কোনো যোগাযোগ হয়নি। আর রুমাইশাও বা ওর পরিবারের কোনো এক অজানা কারণে বাসার কেউই সাফওয়ানকে পছন্দ করে না, বিশেষ করে রুমাইশার মা আয়েশা খানম। কারণটা এখনও ওর অজানা। রুমাইশাকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে ইশতিয়াক আহমেদ রুমাইশাকে স্বাভাবিক করার জন্য বললেন, রুমিমা, তুমি মাথা নিচু করে বসে আছো কেন? এতদিন পর ফুপির বাড়িতে এসেছো, কোথায় মজা করবা, সবার সাথে কথা বলবা তা না, এখানে বসে আছো তখন থেকে। তোমার ফুপি রান্নাঘরে আছে, ওইখানে যাও, ফুপির সাথে গিয়ে গল্প করো। রুমাইশা অনুমতির জন্য শামসুল কাদেরের দিকে তাকালো, কিন্তু শামসুল কাদের ইশারায় তার দিকে তাকিয়ে গম্ভীর অথচ শান্ত কণ্ঠে বললেন, থাক, এখন যেতে হবে না। এরপর ইশতিয়াক আহমেদকে বললেন, দুলাভাই, আমরা এখনই উঠবো, আপাকে বলেন কোনো আয়োজন না করতে, বসতে গেলে তখন সন্ধ্যা হয়ে যাবে। শামসুলের কথা ইশতিয়াক আহমেদ আহত দৃষ্টিতে তাকালেন, যেন শামসুল তার অতি আদুরে বোনের জন্য সারাক্ষণ এ বাড়িতেই পড়ে থাকতো। সে এখন সেই বাড়িতে 10 মিনিটও বসতে চাইছে না। শামসুল তার শ্যালক কম, বন্ধু বেশি। রুনিয়ার সাথে তার বিয়ের পর শ্বশুর বাড়িতে যখন তিনি যেতেন তখন শামসুলের সাথেই সারাক্ষণ ঘুরে বেড়াতেন। বয়সে শামসুল তার থেকে ছোট, কিছুটা হলেও বন্ধুর মতো ছিল তার বড় ছেলে সাফওয়ান গর্ভে থাকাকালীন রুনিয়ার জন্য রাত দিন এক করে ফেলত শামসুল কাদের। বিপদে আপদে সবসময় বন্ধুর মতো পাশে থেকে সে বিপদ মোকাবিলায় ইশতিয়াকের সাথে ছায়ার মতো ছিল শামসুল। আর ইশতিয়াকও শামসুলের জন্য এমনটাই করত। কিন্তু এক দুর্ঘটনায় যেন সব শেষ করে দিল। হাসি খুশি দুটো পরিবার কেমন জানি নিস্তেজ হয়ে গেল চরম সত্যটা জানার পর। ইশতিয়াক কিছুক্ষণ থম মেরে বসে থেকে বললেন, ঠিক আছে, তোরা বস, আমি তোর আপাকে পাঠাচ্ছি। ইশতিয়াক উঠে বাইরে যেতেই 1 মিনিটের মাথায় রুনিয়া এসে উপস্থিত হলেন লিভিং রুমে। এসে শামসুলকে ধমকে সুরে বললেন, কি রে শামসুল, এতদিন পর আসলি, এসে যাবো করছিস কেন? মেয়েটাকে নিয়ে এসেছিস দুদণ্ড বসতে তো দে অন্তত। নাস্তা প্রায় রেডি হয়ে গেছে আমার, নাস্তা করে তারপর যাবি। এরপর রুনিয়ার দিকে তাকিয়ে বললেন, রুমিমা, তুই আমার সাথে আয়, এখানে বসে থাকতে হবে না। রুমাইশা একবার শামসুলের দিকে তাকালো। শামসুল মাথা নেড়ে সম্মতি দিলেন। বোনের ওপর তিনি আর কথা বলতে পারলেন না। লিভিং রুম থেকে বের হয়ে রুমাইশা সাফিনকে দেখতে পেল। সদর দরজা দিয়ে কেবল ভিতরে ঢুকছে। সাফিন তখন কলেজ থেকে ফিরছে মাত্র। রুমাইশাকে দেখে সাফিন ছুটে এসে রুমাইশা 2 হাত আঁকড়ে ধরল নিজের 2 হাতে। চোখ মুখর আনন্দে ঝিলিক দিচ্ছে, মুখে হাসি ধরছে না। উৎফুল্লতার সাথেও বলে উঠল, আপু, তুমি আমাদের বাসায় এসেছো কতদিন পর? পাশ থেকে রুনিয়া বলে উঠলেন, হ্যাঁ, ম্যাডামরা এসেছেন, এখনই আবার চলেও যাবেন। কথাটা শোনা মাত্রই সাফিনের চেহারা ঠিক যেভাবে দপ করে জ্বলে উঠেছিল ঠিক সেভাবেই নিভে গেল। বেজার মুখে বলল, কেন আপু, আজ চলে যেও না, থেকে যাও প্লিজ। কাল যেও না হয়? তুমি জানো বাসায় কারোর সাথে যে দুটো কথা বলবো তা কারোর কোনো সময় নেই আমার জন্য। বাবা সারাদিন থাকেন অফিসে, আম্মা যান সারাক্ষণ থাকেন রান্নাঘরে, আর সাফওয়ান ভাইয়ের কথা তো বাদই দিলাম, সে বাড়িতে থাকা না থাকা সমান। আমি এই বাড়িতে যে কি বিপদে আছি তুমি জানো না আপু। সাফিনের কথা শুনে রুনিয়া মুচকি হেসে রান্নাঘরের দিকে এগোলেন আর রুমাইশাকে বললেন, তুই এদিকে আয় আমার সাথে। ও কথা শুরু করলে আর শেষ হবে না। তারপর সাফিনের উদ্দেশ্যে বললেন, আর সাফিন, তুই গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, নাস্তা রেডি করছি আমি। সাফিন বাধ্য ছেলের মতো বাক্য ব্যয় না করে রুমাইশার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি হেসে নিজের রুমে চলে গেল। রুমাইশা গেল ফুপির পিছন পিছন। রান্নাঘরে গিয়ে ফুপিকে পিছন থেকে জড়িয়ে ধরল রুমাইশা। তারপর খুব আদুরে কণ্ঠে বলল, তোমাকে খুব মিস করি ফুপি, জানো তুমি এখন আর আমাদের বাসায় যাও না আগের মতো। কত মজা হতো তুমি গেলে। আজ আমার পাটিসাপটা বানিয়ে খাওয়াও, তোমার হাতের পাটিসাপটা অনেক মজা। রুনিয়া রুমাইশার এমন কাণ্ড কারখানায় হেসে দিলেন। বলে উঠলেন, দেখো মেয়ের কাণ্ড দেখো, এত বড় হয়েছে তাও তার বাচ্চামি গেল না। ছাড় এখন, দিব বানিয়ে। তোর বাপ তো বাড়ি যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। মনে হচ্ছে আমার ছেলে এসে আবার তোকে কামড়ে আদমরা করে ফেলবে। আমার ছেলে কি এখনো ছোট আছে? রুমাইশার এবার সাফওয়ানের কথা মনে পড়লো। রুনিয়াকে জিজ্ঞাসা করলো, আসলেই তো সাফওয়ান ভাইয়াকে তো কোথাও দেখলাম না, ভাইয়া কোথায়? প্রতি উত্তরে রুনিয়া চুপ করে বসে রইলেন। রুনিয়াকে চুপ থাকতে দেখে রুমাইশা আবারও জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাবি, সাফওয়ান ভাই আমাকে কামড় দিয়েছিল তো কি হয়েছিল? আমি এত অসুস্থ ছিলাম কেন? আমার মনে নেই স্পষ্ট। মা বাবাকে জিজ্ঞাসা করলেও কিছু বলতে চায় না। রাফসান ভাইও না। আমাকে তো ছোটবেলায় রাফসান ভাইও কত কামড় দিয়েছে, কই তখন তো আমার কিছু হয়নি। কেউ কিছু বলে উনি ভাইয়াকে? তাহলে সাফওয়ান ভাইয়া কামড়ে দিলে সবাই এরকম করলো কেন? রুনিয়ার চোখের কোণ টিকটিক করে উঠলো। কি যেন বলতে গিয়েও গলা আটকে গেল তার। কণ্ঠ কেমন জানি ভারী হয়ে আসছে। নিজেকে একটু স্বাভাবিক করে নিয়ে রুনিয়া পাশে থাকা নাস্তার ট্রেটা দেখিয়ে বলল, এইটা নিয়ে লিভিং রুমে যা, আমি আসছি। রুমাইশা বুঝলো তার কথায় ফুপির মন খারাপ হয়েছে, কিন্তু কেন হয়েছে তা বুঝলো না রুমাইশা। অগত্যা ট্রেটা হাতে নিয়ে লিভিং রুমের দিকে এগোলো। কিন্তু লিভিং রুম ঢোকার আগ মুহূর্তেও এমন কিছু কথা ওর কানে এলো যাও কখনোই ভাবতে পারেনি। আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন আমার কণ্ঠে আফিডিয়ান গল্প। লিখেছেন আমিনা, পর্ব 2।